পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাসেল হালি। আমি আহ, আজকে আমাদের সম্ভবত মেডিসিনের প্রথম ক্লাস। দুইটা টপিকস আছে আমাদের, অ্যাপ্রোচ টু কমন সিমটমস অ্যান্ড ক্লিনিক্যাল মেথডস, আর একটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিন সম্পর্কে। তো আমরা প্রথম অ্যাপ্রোচ টু কমন সিমটমস অ্যান্ড ক্লিনিক্যাল মেথডস এটা সম্পর্কে যাই, যে আমরা একটা সহজ কথা হচ্ছে সিমটমস একটা যদি পাই, সেই সিমটমসটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, বা সেই সিমটমসটার প্রতি আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে। এখন সেই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কি কি ইয়াতে যেতে পারি। এবং শুরুতে আছে যে আমরা যদি কোন একটা সিমটমস অ্যানালাইসিস এর কথা যদি চিন্তা করি, যে কোনো একটা সিমটম যদি ইয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সিমটমস এর ক্ষেত্রে তার ইলাবোরেশনটা কিরকম আমরা করবো, বা ইভালুয়েশনটা কিরকম করবো, সেটা হচ্ছে যে, যেমন একটা পেইন যদি পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে জানি যে কিছু কোশ্চেন করতে হবে, যে কোথায় কোথায় ইয়েটা আছে। তারপর হচ্ছে যে সাথে পেইনের সাথে টেন্ডারনেস আছে কিনা, কোন রিজনে পেইন, সেটার উপর ভিত্তি করে আবার কতগুলো ডিডি সেট করা, সেই ডিডি অনুসারে আবার হচ্ছে কতগুলো ইনভেস্টিগেশন সেট করা, ইত্যাদি ইত্যাদি। ঠিক এই প্রসেসটাই হচ্ছে আমাদের যে অ্যাপ্রোচ টু দ্যাট সিমটমস। ঠিক আছে, তাহলে প্রথম যে ইয়েটা আছে সেটা হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস অ্যাকচুয়ালি সিমটমস অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে একটা সাইন, ঠিক না? আচ্ছা, তাহলে সায়ানোসিস কি? সায়ানোসিস হচ্ছে ব্লুইশ কালারেশন অফ টাং টিপ, tip of the fingers, toes, due to accumulation of the excessive reduced hemoglobin in blood। ঠিক আছে, তো তাহলে অ্যাকচুয়ালি ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি অ্যাকুমুলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সায়ানোসিস হবে। সায়ানোসিস সাধারণত হবে কখন? যখন মোর দ্যান 5 গ্রাম ডেসিলিটার হচ্ছে রিডিউসড হিমোগ্লোবিন, ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে, তখন সেই ক্ষেত্রে কি হবে? সায়ানোসিসটা অ্যাপিয়ার করবে। ঠিক আছে, যে যখন মোর দ্যান 5 গ্রাম পার ডেসিলিটার ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, তখন সেটা কি হবে? সায়ানোসিস হিসেবে অ্যাপিয়ার করবে। এখন সায়ানোসিস আমরা কোথায় কোথায় দেখি? সায়ানোসিস দেখি টিপ অফ দ্য টাং, ইয়ার লোবিউল, লিপ, টাং, তারপর হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোস। ঠিক আছে, এইসব জায়গায় হচ্ছে আমরা সায়ানোসিস সাধারণত দেখি। এর মধ্যে টাঙে হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস, আর বাকি সব জায়গায় হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে সেন্ট্রাল সায়ানোসিস কোথায়। তাহলে সেন্ট্রাল সায়ানোসিস হচ্ছে টিপ অফ দ্য টাং, বাকি সবগুলো হচ্ছে কি? পেরিফেরাল সায়ানোসিস। ঠিক আছে, তাহলে টাং হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস এর জায়গা, বাকিগুলো হচ্ছে পেরিফেরাল সাইনোসিস। আচ্ছা, পেরিফেরাল সাইনোসিস এর ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে আমাদের যে যদি শুধু পেরিফেরাল সাইনোসিস হয়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে পেরিফেরাল সাইনোসিস হাই অল্টিটিউডে পেরিফেরাল সাইনোসিস হইতে পারে। কোল্ডের কারণে অনেক সময় ব্লাড সার্কুলেশন কম থাকার কারণেও কি হতে পারে? পেরিফেরাল সায়ানোসিস হতে পারে। কিন্তু টাং যদি সায়ানোসিস হয়, দ্যাট মিনস সেন্ট্রাল সায়ানোসিস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আহ, অবশ্যই ব্লাডের কি থাকবে? কোনো প্যাথোলজি থাকবে। অর্থাৎ আমাদের যেসব কার্ডিয়াক যেসব প্যাথোলজি আছে, মানে সায়ানোটিক হার্ট ডিজিজ, অথবা হচ্ছে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকবে। ঠিক আছে। আচ্ছা, সায়ানোসিস ডাজ নট অকার ইন সিভিয়ার অ্যানিমিয়া। এটা একটা জিনিস বুঝতে হবে, যে আমরা সাধারণত পলিসাইথেমিয়া হিমোগ্লোবিন অনেক বেশি থাকে। পলিসাইথেমিয়ার ক্ষেত্রে সায়ানোসিস হওয়ার পসিবিলিটি বেশি রাদার দ্যান অ্যানিমিয়া। অ্যানিমিয়া যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সায়ানোসিস হওয়ার পসিবিলিটি রিলেটিভলি কম। পলিসাইথেমিয়া তার হিমোগ্লোবিন থাকে পরিমাণে বা সংখ্যায় থাকে বেশি আর বেশি। তো সেইটা দেখা যায় যে তার যে পরিমাণ আছে, টোটাল পরিমাণ, সেই পরিমাণের একটা সার্টিন পার্সেন্টের বেশি, অর্থাৎ এই যে 5 গ্রাম পার ডেসিলিটারের বেশি কি থাকবে? ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকতে পারে। আর সেইটা যদি হয়, মানে আমাদের যে অক্সিজেনটা আছে, সেটা যখন এরকম এডিকুয়েট অ্যামাউন্টে হচ্ছে অক্সিজেনেটেড করতে পারছে না, তখনই সেই 5 গ্রাম পার ডেসিলিটারের বেশি যখন ডিঅক্সিজেনেটেড থাকছে, সেটা কিন্তু একটা সায়ানোসিস ক্রিয়েট করছে। তার মানে পলিসাইথেমিয়ার ক্ষেত্রে সাধারণত এই সায়ানোসিসটা ফ্রিকোয়েন্টলি দেখা যায়। অ্যানিমিয়ার ক্ষেত্রে তো আসলে ব্লাডই কম থাকে, তার হিমোগ্লোবিনই কম থাকে। সেই হিমোগ্লোবিনের মধ্যেও ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন 5 গ্রাম পার ডেসিলিটারের বেশি হবে, এটা সাধারণত হয় না। কারণ যতটুকু অক্সিজেন আমাদের লাং ট্রান্সফার করতে পারে, সেটা আমার অ্যানিমিয়া যদি থাকে, তাহলে তার ম্যাক্সিমাম পোর্শনটাকে কি করে? ম্যাক্সিমাম পোর্শনটাকে অক্সিজেনেটেড করতে পারে, যার ফলে অ্যানিমিয়ার ক্ষেত্রে সাধারণত সাইনোসিস দেখা যায় না। সাইনোসিস দেখা যায় পলিসাইথেমিয়ার ক্ষেত্রে। ঠিক আছে। টাঙের কথা একটু আগেই বলছিলাম, টাং থাকবে সেন্ট্রাল সাইনোসিস। সেন্ট্রাল সাইনোসিস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে অবশ্যই
সেই ক্ষেত্রে কোনো প্যাথোলজি আছে। ঠিক আছে। আর যদি দেখা যায় যে কোল্ডের কারণে বা সাপ্লাই বন্ধ থাকার কারণে, সেই ক্ষেত্রে পেরিফেরাল সাইনোসিস হতে পারে। দুইটার মধ্যে ডিফারেন্স দেওয়া হচ্ছে, একটা সেন্ট্রাল সাইনোসিস আর একটা পেরিফেরাল সাইনোসিস এর ডিফারেন্স। তো সেন্ট্রাল সাইনোসিস আর পেরিফেরাল সাইনোসিস এর ডিফারেন্সের মধ্যে একটু আগেই বলছিলাম যে সেন্ট্রাল সাইনোসিস এর বেসিক মেকানিজম হচ্ছে ইমপারফেক্ট অক্সিজেনেশন অফ দা ব্লাড, আর পেরিফেরাল সাইনোসিস এর বেসিক ক্ষেত্রে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন আর আর্টেরিয়াল ভেনাস অক্লুশন, মানে দেয়ার ইজ সাম অক্লুশন আর ভেসোকনস্ট্রিকশনের কারণে সার্কুলেশন কম হচ্ছে, যার ফলে পেরিফেরাল সাইনোসিস। বাট সেন্ট্রাল সাইনোসিস এর ক্ষেত্রে আইদার কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে অথবা ব্লাডে কোনো ডিঅক্সিজেনেশনের প্রসেস চলছে। আচ্ছা, কোথায় মানে সাইট যেন, সেন্ট্রাল সাইনোসিস প্রায় সব জায়গায় ইয়ে হতে পারে, বিশেষ করে টাং ইনভলভ থাকে। আর পেরিফেরাল সাইনোসিস শুধুমাত্র লোকালাইজড। এফেক্টেড সাইট হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস ওয়ার্ম থাকবে, কিন্তু পেরিফেরাল সাইনোসিস একটু আগেই বলছি কোল্ড। অক্সিজেন থেরাপি দিলে সেন্ট্রাল সাইনোসিস দুইটাই ইমপ্রুভ করে যেতে পারে, অ্যাকচুয়ালি দুইটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে। ওয়ার্ম অ্যাপ্লিকেশন করলে, যেহেতু কোল্ড এর কারণে পেরিফেরাল সাইনোসিস হয়, তার মানে ওয়ার্ম অ্যাপ্লিকেশন করলে পেরিফেরাল সাইনোসিসটা দূর হইতে পারে, কিন্তু সেন্ট্রাল সাইনোসিসটা ডিসঅ্যাপিয়ার করবে না। কি কি কমন কজ আছে যে সায়ানোসিস হতে পারে, এরকম কি কি কজ আছে? কিছু আছে সায়ানোটিক হার্ট ডিজিজ, নামই আমরা জানি, যেমন টেট্রালজি অফ ফ্যালোট, এএসডি, বিএসডি ইত্যাদির ক্ষেত্রে হতে পারে। হতে পারে এই যে আমাদের যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, তারপর হচ্ছে সিওপিডি, নিউমোথ্রাক্স, নিউমোনিয়া, এইসব ক্ষেত্রে হইতে পারে। তারপর পলিসাইথিমিয়ার কথা বলছে, যে হাই অল্টিটিউড পলিসাইথিমিয়া, এইসব ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, পেরিফেরাল সাইনোসিসের কথা আমরা অলরেডি আলোচনা করছি কোন কোন ক্ষেত্রে হইতে পারে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট সেন্ট্রাল সাইনোসিস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অক্সিজেন, পেরিফেরাল সাইনোসিস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে তাহলে কি হিট। ঠিক আছে। যদিও ট্রিটমেন্ট সিমটমস অ্যানালাইসিস এর পার্ট না। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি পরবর্তী যে সাইনটা আছে, সেটা হচ্ছে ইডিমা। ইডিমা কি? ইডিমা হচ্ছে অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন সেই ইডিমা কোথায় আমরা এক্সামিনেশন করি? কোথায়? সাধারণত কোনো বনি বনি প্রমিনেন্সের উপরে, আহ মিডিয়াল ম্যালিওলাসের 2 সেন্টিমিটার উপরে হতে পারে, স্যাক্রামের উপরে হতে পারে। বেড রিডেন পেশেন্টের ক্ষেত্রে সাধারণত স্যাক্রামের ক্ষেত্রে স্যাক্রামে দেখি, আর নর্মাল পেশেন্টের ক্ষেত্রে মিডিয়াল ম্যালিওলাসের উপরে। ঠিক আছে। আচ্ছা, কি কি কারণ থাকতে পারে একটা জেনারেলাইজড ইডিমা বা অ্যানাসার্কার? কি কি কারণ থাকতে পারে? এই ক্ষেত্রে আসলে কজ গুলোকে এই যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, ট্রানজিটিভ, এক্সিটিভ ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। আবার ইডিমার ক্ষেত্রে ধরন আছে পিটিং ইডিমা আর নন পিটিং ইডিমা। তাহলে পিটিং ইডিমা কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে, নন পিটিং ইডিমা কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে? যেমন আমাদের যে এই যে হাইপোথাইরয়েডিজমের যে ইডিমা, সেটা হচ্ছে নন পিটিং ইডিমা, ঠিক না? তারপর হচ্ছে এই যে আমাদের এই ফাইলেরিয়াসিস এর যে ইডিমা, লিম্ফেটিক এলিফ্যান্টিয়াসিস, সেটা নন পিটিং ইডিমা। ঠিক আছে। তাহলে এই যে পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা, ইয়েটা পড়তে হবে যে কোনটা কোনটা পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা। সাধারণত ম্যাক্সিমাম যেগুলো আমরা পাই সেটা হচ্ছে এই যে পিটিং ইডিমা। যেমন হার্ট ফেলিউরে, তারপর হচ্ছে হার্ট ফেলিউরের ক্ষেত্রে কি হয়, এই যে ভেনাস কনজেশনের কারণে ইডিমা হয়, ঠিক না? ইন্টারস্টিশিয়াল স্পেসে মোর ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যার ফলে ইডিমা হয়। রেনাল কজের ক্ষেত্রে কি আছে, সিকেডির ক্ষেত্রে হইতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে হতে পারে, কারণ সেখানে প্রচুর প্রোটিন লস হয়, যার ফলে এই যে আমাদের প্লাজমার যে অনকোটিক প্রেশার সেটা কমে যায়, যার ফলে ইন্টারস্টিশিয়াল স্পেস এই ফ্লুইডটা চলে যায়। ঠিক আছে। তাহলে এই যে নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম, তারপর হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদির ক্ষেত্রে হতে পারে। ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রোটিন জেনারেশন হচ্ছে না, প্রোটিন তো সিনথেসিস হচ্ছে না, যার ফলে আমাদের প্রোটিনের কম হওয়ার কারণে অনকোটিক প্রেশার কম, যার ফলে এরকম পিটিং এরিমা ডেভেলপ করে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটাও অ্যাকচুয়ালি প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে হয়। হাইপোথাইরয়েডিজম, এই যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কোন ধরনের ইডিমা হবে, তাহলে এই ক্ষেত্রে হবে নন পিটিং। ঠিক আছে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে নন পিটিং ইডিমা। ডিপ ভেইন থ্রোম্বোসিসের ক্ষেত্রে হইতে পারে ইডিমা। ফাইলেরিয়াসিস বলছিলাম, এই যে লিম্ফেটিক অবস্ট্রাকশন ফাইলেরিয়াসিস, সেই ক্ষেত্রে নন পিটিং ইডিমা। ঠিক আছে। একই কোনো ইনফ্লামেটরি ইডিমা হইতে পারে সেলুলাইটিসের ক্ষেত্রে, কম হয়। আচ্ছা, এখন কোন কোন ড্রাগ গুলো এরকম লেগ সোয়েলিং করতে পারে, সোডিয়াম রিটেনশন করে? এইরকম ড্রাগ গুলো সাধারণত এনএসএআইডি, ফ্লুড্রোকোর্টিসন, এই এই যে ড্রাগ গুলো আছে, তারা কি করে? সোডিয়াম রিটেনশন করে। সোডিয়াম রিটেনশন করার সাথে সাথে পানিটাকেও সে ধরে রাখে সোডিয়ামের সাথে, যার ফলে এই যে
আমাদের যে প্রেশারটা, প্লাজমা অসমোলারিটিটা কমে যাওয়ার ফলে এখানে ইডিমা ডেভেলপ করে। ঠিক আছে। ক্যাপিলারি পারমেবিলিটি বেড়ে যাওয়ার কারণে হইতে পারে। ক্যাপিলারি পারমেবিলিটি সাধারণত কাদের ক্ষেত্রে ঘটে? এই যে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো আছে, বিশেষ করে হাইপার টেনশন আমরা ব্যবহার করি, অ্যামলোডিপিন, নিফেডিপিন, এইগুলা। সেলনিডিপিনের ক্ষেত্রে রিলেটিভলি কম, বাট অ্যামলোডিপিন, নিফেডিপিন এগুলো কি করতে পারে? এই যে লেগ ইডিমা করতে পারে। ঠিক আছে। পিটিং ইডিমা, নন পিটিং ইডিমার এই যে এখানে ইয়াটা দেওয়া আছে, আমরা অলরেডি এটা সম্পর্কে আলাপ আলোচনা করছি, সুতরাং এটা সম্পর্কে আর কথায় গেলাম না। ইরিমা সাধারণত উইমেনের ক্ষেত্রে বেশি হয় মেনের চেয়ে। কেন? কারণ হচ্ছে যে এই যে আমাদের যে আহ ভেইনের মধ্যে যে ভালভগুলো থাকে, সেই ভালভগুলোর ক্যাপাসিটি ধীরে ধীরে লস হয়ে যায়। পার্টিকুলারলি উইমেনদের ক্ষেত্রে এটা আর্লি লস হয়, যার ফলে হচ্ছে তার যে ই ভেনাস স্ট্রেসিসটা বেশি হয়ে থাকে। এই কারণে ফিমেলদের ক্ষেত্রে ইডিমাটা বেশি হয়। পালস সম্পর্কে এখানে আলোচনা আছে। পালসের নর্মাল রেট কত আমরা জানি, 60 to 100। টেকিকার্ডিয়া কখন? যখন 100-এর বেশি। ব্র্যাডিকার্ডিয়া যখন 60-র কম। ঠিক না? এখন টেকিকার্ডিয়া কখন হইতে পারে? কিছু ফিজিওলজিক্যাল ক্ষেত্রে টেকিকার্ডিয়া হইতে পারে, যেমন এক্সারসাইজের ক্ষেত্রে, এক্সাইটমেন্টের ক্ষেত্রে, ইমোশন ইত্যাদির ক্ষেত্রে। আবার কতগুলো প্যাথোলজিক্যাল ক্ষেত্রে, যেমন থাইরয়েডটোক্সিকোসিস, অ্যানিমিয়া, আট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে। ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে টেকিকার্ডিয়া হতে পারে। ব্র্যাডিকার্ডিয়া ফিজিওলজিক্যাল হইতে পারে, যেমন একজন অ্যাথলেটের ক্ষেত্রে 60-র নিচে 45 পর্যন্ত, তার ক্ষেত্রে এটা হইতে পারে অ্যাথলেটের ক্ষেত্রে, এটা ফিজিওলজিক্যাল। প্যাথোলজিক্যাল কোন কোন ক্ষেত্রে? হাইপোথাইরয়েডিজম, কোনো যদি ব্লক থাকে, হার্ট ব্লক থাকে, কমপ্লিট হার্ট ব্লক পার্টিকুলারলি। আহ তারপর হচ্ছে রেজিস্ট আইসিপি, কিছু ড্রাগস আছে সাচ এস বিটা ব্লকার্স, ড্রাইগক্সিন ইত্যাদির ক্ষেত্রে। ঠিক আছে। তাইলে এই যে টাকিকার্ডিয়া, ফিজিওলজিক্যাল টাকিকার্ডিয়া কখন, প্যাথোলজিক্যাল কখন, তারপর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া ফিজিওলজিক্যাল কখন, প্যাথোলজিক্যাল ইত্যাদি ইত্যাদি, এগুলো জানতে হবে। রিদম, এই যে এটা গেল রেট পালসের। পালসের আমরা কি কি দেখি? সাধারণত রেট দেখি, রিদম দেখি, ভলিউম দেখি, ক্যারেক্টার দেখি। একটা পালস ধরে আমরা এইগুলো সম্পর্কে কমেন্ট করি। তাহলে এই যে রিদম, রিদম কি রেগুলার নাকি ইরেগুলার? যদি ইরেগুলার হয় তাহলে সেটা কি ইরেগুলারলি ইরেগুলার নাকি রেগুলারলি ইরেগুলার? এইটা সম্পর্কে, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইয়েটা কিরকম, যে ইরেগুলারলি ইরেগুলার। ঠিক না? তাহলে এই যে রেগুলারলি ইরেগুলার কিনা, যেমন সাইনাস অ্যারিথমিয়া, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক যেগুলো আছে, এগুলো হচ্ছে রেগুলারলি ইরেগুলার। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার এক্টোপিস, এগুলো হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। ঠিক আছে। তাইলে রিদম কিরকম হতে পারে? রিদম হতে পারে রেগুলার, রিদম হতে পারে ইরেগুলার। ইরেগুলার হইলে আবার দুই রকম, একটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। ঠিক আছে। ভলিউম, ভলিউম কিরকম হইতে পারে? একটা নর্মাল ভলিউম আমরা যেটা পাচ্ছি, কিছু আছে হাই ভলিউম পালস। হাই ভলিউম পালস কাদের ক্ষেত্রে দেখা যায়? সাধারণত যে ক্ষেত্রে ভলিউম ওভারলোড আছে, সেই সকল ক্ষেত্রে এরকম হাই ভলিউম পালস দেখা যায়। ঠিক আছে। যেমন অ্যানিমিয়া, প্রেগনেন্সি, থাইরয়েডোক্সিকোসিস, হাইপোগ্লাইসেমিয়া, যে ক্ষেত্রে হার্ট জোরে কন্ট্রাকশন করে। ঠিক আছে। তাইলে এই সব ক্ষেত্রে কি দেখা যায়? এই যে হাই ভলিউম পালস দেখা যায়। ঠিক আছে। তাহলে অ্যানিমিয়া, প্রেগন্যান্সি, থাইরয়েডোক্সিকোসিস, হাইপোগ্লাইসেমিয়া, এগোরটিক রিগার্জিটেশন, যেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকলে বেশি ব্লাড আসে। লো ভলিউম পালস কখন হতে পারে? যখন হাইপোটেনশন ডেভেলপ হয়ে গেছে, তার হচ্ছে প্রেশার কমে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে, যেমন ভমিটিং, ডায়রিয়া, ডিহাইড্রেশন ইত্যাদি। ক্যারেক্টার কি কি আছে? পালসাস অল্টারনেন্স হইতে পারে। এই যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ক্ষেত্রে কি হতে পারে? এরকম পালসাস অল্টারনেন্স হতে পারে। ঠিক আছে। উইক পালস, তারপর আবার স্ট্রং পালস, উইক পালস, স্ট্রং পালস, এরকম। ঠিক আছে। তাহলে সেইটা কি? যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। স্লো রাইজিং পালস হইতে পারে অ্যাওর্টিক স্টেনোসিস এর ক্ষেত্রে। কলাপসিং পালস অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে। পালসাস প্যারাডক্সাস, সিভিয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, পেরিকার্ডিয়াল ইভিউশন, কার্ডিয়াক টেম্পোনেন্ট, এইসব ক্ষেত্রে কি হতে পারে? পালসাস প্যারাডক্সাস। এইসব ক্ষেত্রে কুশমালস ব্রিদিং ইত্যাদি ইত্যাদি এইগুলো পাওয়া যায়। কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল, এইটা কি মানে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সিটা কিরকম আছে, সেইটার ইয়েটা বোঝা যায়। সাধারণত বয়স্ক মানুষ, এই যে হার্ডেনিংটা তার ক্ষেত্রে টের পাওয়া যায়, যে বয়স্ক মানুষ এত যে ইয়েটা আছে, সেটা বোঝা যায়। ঠিক আছে। সিমেট্রি, এখন এই সিমেট্রি কি কি কোন কিসের কিসের ক্ষেত্রে দেখি আমরা? রেডিও রেডিয়াল সিমেট্রি দেখি, রেডিও ফেমোরাল ইয়েটা দেখি, আবার কোন ডিলে আছে কিনা, রেডিও ফেমোরাল ডিলে আছে কিনা। ঠিক না? সিমেট্রি সাধারণত একটা পালস যখন টেস্ট করি, তখন আমরা দুই পাশে, যে এই পাশে রেডিয়াল পালস, এই পাশের রেডিয়াল পালস, এই পাশের ফিমোরাল পালস, এই পাশের ফিমোরাল পালস, দুই পাশে সিমেট্রি দেখি। আবার দেখি যে কোনো ডিলে আছে কিনা, রেডিও রেডিয়াল ডিলে আছে কিনা, রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা। ঠিক আছে। তাইলে এইগুলা আমরা সাধারণত
মানে ইলিসিট করি যে একটা যখন পালস দেখি তখন সেই ক্ষেত্রে, তাইলে পালস দেখার ক্ষেত্রে রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, তারপর হচ্ছে কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, সিমেট্রি, আর হচ্ছে রেডিও রেডিয়াল ডিলে বা রেডিও ফিমোরাল ডিলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের পালসের মধ্যে। এরপর আসি যে জুগুলার ভেনাস পালস। জুগুলার ভেনাস পালস হচ্ছে আমরা সাধারণত এই যে জুগুলার ভেইনের যে সুপারফিশিয়াল বা প্রমিনেন্ট যে অংশটা থাকে সেটা আমরা মাপি। মাপার জন্য আবার একটা স্পেশাল প্রসেস আছে। এটা আপনারা সবাই জানেন যে এই যে আমরা সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে তাকে অ্যাঙ্গেলে তাকে সাধারণত সবাই দিই। এরপরে দুইটা স্কেল নিয়ে স্টার্নাল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, মানে এই সাধারণত এইটাকে আমরা হচ্ছে হিসেব করে তারপর হচ্ছে মাপি। আহ তাহলে জেবিপি যদি আম, এই রেস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি চিন্তা করি যে মানে জেবিপি যদি বেশি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি চিন্তা করব। সাধারণত এটা 4 সেন্টিমিটারের বেশি হওয়ার কথা না, ঠিক আছে, মানে এই যে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে আমরা যদি ইয়েটা করি তাহলে সেটা 4 সেন্টিমিটার বেশি হওয়ার কথা না। মানে আমরা সাধারণত যেখানে ইয়েটা পাওয়া যায় তার হাইয়েস্ট পয়েন্টটা থেকে সোজা একটা স্কেল ধরবো, আর আমরা স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আরেকটা স্কেল ইয়ে করব। এই দুইটা এইখান থেকে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে এই যে ওই যে কি বলে স্কেলটা ধরছি সেইটাকে আহ সেই যে উচ্চতাটাকে আমরা সাধারণত মাপি। সেই উচ্চতাটা সাধারণত 4 সেন্টিমিটারের বড় মানে বেশি হওয়ার কথা না, 4-5 সেন্টিমিটারের। তো যদি এটার বেশি হয় তখন সেটাকে আমরা রেজিস্ট জেবিপি ধরবো। এবং সেই রেজিস্ট জেবিপির কাজ মানে কজ কি কি এটা আমাদের ভালো করে পড়তে হবে। রাইট হার্ট ফেলুর, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, ফ্লুইড ওভারলোড, পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন, রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন, ট্রাইকাসপিড ভালভ ডিজিজ, কার্ডিয়াক টেম্পোনেট ইত্যাদি ইত্যাদি। সহজ কথা হচ্ছে রাইট সাইডের যে কোনো ইয়েতে আছে সেগুলোতে কি হবে, এই রেস্ট যে বিপি পাওয়া যাবে। সেটা রাইট রাইট হার্ট ফেলুর হোক, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হোক, অথবা সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হোক, এটা তো রাইট সাইডে। তারপর হচ্ছে ফ্লুইড ওভারলোডও যদি ইয়ে হয় সেটাও রাইট সাইডে সবার আগে আসে। তার মানে এই যে, তারপর হচ্ছে ট্রাইকাসপিড ভালভ রাইট সাইডে, তার মানে এই রাইট সাইডের যে প্যাথোলজি আছে কর পালমোনালি, সেখানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে রাইট হার্ট ফেলিওর হয়। তার মানে এই যে পালমোনালি মানে রাইট হার্টের রাইট সাইডের যে কোনো ইয়ার জন্য কি হতে পারে, রেস্ট জিবিপি। ঠিক আছে, তাহলে এই রেস্ট জিবিপি আমরা কখন কখন পাবো এটা সম্পর্কে আমরা একটু দেখব। ঠিক আছে, ক্যারোটিড পালস আর জুগুলার ভেনাস পালসের মধ্যে আমরা একটু ডিফারেন্সটা একটু দেখে নিই। এখানে ফিভারের একটা টাইপস দেওয়া আছে, অনেকগুলো টাইপ দেওয়া আছে। এই যে কন্টিনিউয়াস ফিভার কথাটা এখন আর নাই, এখন এটা হচ্ছে কন্টিনিউড ফিভার। সাধারণত ফিভারের এইরকম ক্লাসিফিকেশন গুলো এখন আর তেমন কোনো কাজে লাগে না বা আমরা সাধারণত খুব বেশি ব্যবহার করি না। তাও আমরা একটু দেখবো যে কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার মানে কি? কন্টিনিউড ফিভার হচ্ছে টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা 2 ডিগ্রি সেলসিয়াসের কম 24 ঘন্টায়, এবং এটা কখনোই বেজ লাইনে আসবে না। ঠিক আছে, বেজ লাইনে আসবে না, এবং তার যে ফ্লাকচুয়েশন সেটা আহ 2 ডিগ্রির চেয়ে কম। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলা হয়? কন্টিনিউড ফিভার। এক্সাম্পল কি কি আছে এটা আমরা একটু দেখে ফেলবো। রেমিটেন্ট ফিভার কি? রেমিটেন্ট ফিভার হচ্ছে যে 2 ডিগ্রির বেশি যদি ফ্লাকচুয়েট করে এবং বেজলাইনকে টাচ করবে না। তার মানে বেজলাইনকে যদি টাচ না করে 2 ডিগ্রির বেশি হয় ফ্লাকচুয়েশন, তাইলে সেটা রেমিটেন্ট। আর 2 ডিগ্রির কম যদি হয় বাট বেজলাইনকে টাচ করতেছে না, তাইলে সেটা কন্টিনিউড। ইন্টারমিটেন্ট ফিভার মানে কি? ইন্টারমিটেন্ট ফিভার মানে একটা অ্যাপাইরেক্সিয়াল যে ফেজ সেটা তার যাবে। এখন সেইটাকে আবার কি আছে? টার্সিয়ান, কোয়ার্টান আর কোটিডিয়ান। এই কোটিডিয়ানের মধ্যে আবার ডবল কোটিডিয়ান এরকম বিভিন্ন ইয়ে আছে। ঠিক আছে, টার্সিয়ান মানে কি? টার্সিয়ান মানে এভরি থার্ড ডে, মানে প্রত্যেক 3 দিনে জ্বর আসে। ঠিক আছে, মানে 2 দিন পর পর। সহজ কথা হচ্ছে এটা, যে আজকে জ্বর আসলো, কালকে ফিভার ফ্রি, আবার পরশু জ্বর আসলো, তাইলে এই যে প্রতি 3 দিন পর পর জ্বর আসে। ঠিক আছে, ফিভার, নর্মাল ডে ফিভার, এরকম। তাহলে এটা কার ক্ষেত্রে দেখা যায়? এই যে প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ওভাল, যার ক্ষেত্রে টার্সিয়ান ম্যালেরিয়া হয় অ্যাকচুয়ালি। কোয়ার্টার ম্যালেরিয়া কি? কোয়ার্টার ম্যালেরিয়া এভরি 4 ডে, অর্থাৎ আজকে জ্বর আসলো, কালকে পরশু 2 দিন বন্ধ, আবার এর পরের দিন জ্বর আসলো, এটা কোয়ার্টার। তাহলে এটা কার ক্ষেত্রে দেখা যায়? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। আর কোটিডিয়ান কি? কোটিডিয়ান হচ্ছে আহ প্রত্যেক দিনই 24 ঘন্টার মধ্যেই সে একবার করে জ্বর আসতেছে এরকম।
ঠিক আছে, এবং সেটা হাই গ্রেড ফিভার, কালাজ্বর, ফ্যালসিপারাম, ম্যালেরিয়া ইত্যাদি এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিছু এইটা এইটা তো অল্প কয়েকটা ইয়ে গেল, এর ছাড়াও আরো অনেকগুলো হচ্ছে সাইন সিমটমস আছে যেগুলো অ্যানালাইসিস করা যেতে পারে। এখানে কিছু ফ্যামিলি হিস্ট্রির সাথে রিলেটেড কিছু ডিজিজ দেওয়া আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক ইত্যাদি ইত্যাদি। আর্থ্রাইটিস গুলো আছে, রিমোটয়েড আর্থ্রাইটিস, মানে রিমোটোলজিক্যাল যেসব ডিজিজ গুলো আছে প্রায় সবগুলাই, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আমরা সবাই কম বেশি জানি। এটা সম্পর্কে আমরা একটু দেখবো। এক্সামিনেশন ফাইন্ডিংস অফ নেইল। একটা নেইলে আমরা কি কি দেখতে পারি, তাইলে আমরা আমাদের যদি নেইলের দিকে তাকাই, সহজ কথা হচ্ছে সবচেয়ে শুরু থেকে যদি আমরা চিন্তা করি যে নেইলে আমাদের কি কি থাকে। একদম যদি শুরুর দিকের কথা চিন্তা করি যে নেইলে কি কি থাকে, তাহলে আমরা নেইলে কি কি দেখি? নেইলে দেখি অ্যানিমিয়া, মানে ক্যাপিলারি রিফিল টাইম কিরকম ইয়ে আছে, অথবা তার নেইল হোয়াইটিশ হয়ে গেছে কিনা, তার মানে লিউকোনাইকিয়া দেখি। নেইল স্পুন শেপড হয়ে গেছে কিনা, তার মানে কয়লোনাইকিয়া দেখি। তারপর হচ্ছে ব্রিটল নেইল কিনা সেটা দেখি। কোনো এই যে নেইলের কিছু লাইন আছে, মিউজ লাইন, বিজ লাইন, এগুলো আছে কিনা দেখি, তার মানে আর্সেনিকোসিস, তারপর চিয়া, এগুলো সোরিয়াটিক নেইল কিনা সেটা দেখি। দেখি যে নেইলের মধ্যে কোনো এই যে নেইল নেইল ফোল্ড ইনফ্রাক্ট আছে কিনা। তারপর হচ্ছে এই যে কি বলে আহ, এই যে স্প্লিন্টার হেমোরেজ আছে কিনা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে। তার মানে এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা নেইলের ক্ষেত্রে সাধারণত দেখে থাকি। তারপর হচ্ছে ক্লাবিং আছে। তাহলে এই যে ক্লাবিং, কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া, এগুলো তো সব আমরা নেইলে দেখে থাকি। তার মানে এই যে এইগুলা কোনটার কি ইম্পর্টেন্স এটা আমরা দেখবো। স্প্লিন্টার হেমোরেজ হচ্ছে এন্ডোকার্ডাইটিস। ব্রাউন লাইন হচ্ছে সিকিডিতে পাওয়া যায়, মিজ লাইন, বিউজ লাইন এগুলো পাওয়া যায়। মিজ লাইন পাওয়া যায় আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে। আর সোরিয়াটিক চেঞ্জ পাওয়া যায় মানে অনাইকুলাইসিস, সোরিয়াসিস এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে নেইলে আমরা কি কি দেখি, তেমনি ভাবে একটা হ্যান্ডে আমরা কি কি দেখি। এখানে যেমন এই যে কজ অফ ট্রেমর সম্পর্কে এখানে দেওয়া আছে, এটা সম্পর্কে একটু পরে আসি। নেইলে আমরা এগুলো দেখছি, একটা হ্যান্ডে আমরা কি কি দেখি। নেইলে যে জিনিসগুলো দেখি এগুলো কিন্তু আমরা হ্যান্ডে দেখি। তাইলে হ্যান্ডে এইগুলোর সাথে সাথে আর কি দেখছি? হ্যান্ডে আমরা যেমন এই যে ডরসাল সারফেস আছে আর পামার সারফেস আছে, তাইলে ডরসাল সারফেসে আমরা কি দেখতে পাই, কি দেখি? যে কোনো এই যে আর্থ্রাইটিস আছে কিনা, তারপর হচ্ছে কোনো ডিফর্মিটি আছে কিনা সেগুলো দেখি। তারপর হচ্ছে এই যে আমাদের কোনো ওয়াস্টিং আছে কিনা সেটা দেখি, মানে নিউরোলজিক্যাল ইয়া। তারপর হচ্ছে কোনো ট্রেমর আছে কিনা সেটাও ইয়েতে দেখি, তার মানে এখানে এন্ডোক্রাইনও চলে আসতেছে। তারপর হচ্ছে আমাদের যদি হাত উল্টাই তাহলে সেখানে কোনো রথ স্পট আছে কিনা। তারপর হচ্ছে কোনো নোডিউল আছে কিনা। তারপর হচ্ছে এই যে থিনার হাইপোথিনার মাসেল ওয়াস্টিং আছে কিনা, তাহলে এইগুলো আমরা হাতে দেখি, ঠিক আছে। তাহলে এই যে নেইলে কি দেখি, হাতে কি দেখি, ইত্যাদি ইত্যাদি এইগুলো দেখতে হবে। আচ্ছা, ট্রেমরের কজ কি কি? ট্রেমরের কজ হচ্ছে ফাইন ট্রেমর, অ্যাংজাইটি, থাইরয়েডোক্সিকোসিস এর ক্ষেত্রে ফাইন ট্রেমর। রেস্টিং ট্রেমর কখন হবে? সাধারণত আমাদের যেই পার্কিনসন্স ডিজিজ আছে সেই ক্ষেত্রে হবে রেস্টিং ট্রেমর। ফ্লেপিং ট্রেমর কোন কোন ক্ষেত্রে দেখা যায়? সাধারণত যেগুলো ফেইলুর, লিভার ফেইলুর, রেনাল ফেইলুর, তারপর রেসপিরেটরি ফেইলুর, মেটাবলিক ফেইলুর, এইসব ক্ষেত্রে ফ্লেপিং ট্রেমর দেখা যায়, ঠিক আছে। ইন্টেনশন ট্রেমর কখন? যখন আমাদের সেরেবেলাম হচ্ছে লেশন তৈরি হয়, তখন ইন্টেনশন ট্রেমর, ঠিক আছে। তাহলে এই যে কজ অফ ট্রেমর, বিভিন্ন রকম কজ আছে, এগুলো আমরা একটু দেখি। স্মোকিং কি কি করতে পারে? সিওপিডি, লাং ক্যান্সার, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলো সম্পর্কে আমরা সবকিছু কম বেশি জানি। একটা হ্যান্ডের এক্সামিনেশন সম্পর্কে অলরেডি আমরা এটা সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম, আমরা এটা দেখবো। একটা ফেজে আমরা কি কি দেখতে পারি, তাহলে একটা ফেজে আমরা কি দেখি? ফেজে আমরা আম, একটা মুন ফেজ কিনা, তারপর হচ্ছে অ্যাংশাস ফেস ফেজ কিনা। মুন ফেজ হইলে আমরা সাধারণত কুশিং সিনড্রোম চিন্তা করি। অ্যাংশাস, ফ্রাইটেন, এক্সোপথ্যালমাস যদি হয় তাহলে থাইরয়েডোক্সিকোসিস চিন্তা করি। পাফি, ব্যাগি আইলিডস, লস অফ ল্যাটারাল পার্ট অফ দ্য আইব্রোস, এরকম যদি ইয়ে থাকে তাইলে হাইপোথাইরয়েডিজম চিন্তা করি। তারপর হচ্ছে আমাদের যদি এইরকম একটা পাফি ফেজ বা সোয়েলিং দেখি তাহলে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন চিন্তা করতে পারি। তারপরে হচ্ছে আমাদের কতগুলো এই যে সাবকিউটিনিয়াস এমফাইসেমার কারণে হইতে পারে। প্রমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিজ, তারপর হচ্ছে এই যে আহ, কি বলে প্রগনোসিজম যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাক্রোমেগালি চিন্তা করি। ইডিওটিক লুক সাধারণত ক্রিটিনিজমের ক্ষেত্রে চিন্তা করি। একটা লম্বা ফেস, সাধারণত এই যে মায়োটনিক ডিস্ট্রফির ক্ষেত্রে চিন্তা করি যে একটা লম্বা ফেস, হ্যাচেট ফেস বলে আর কি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে কি আছে? এই যে আমাদের
আর এই পোভার্টি অফ এক্সপ্রেশন বা এক্সপ্রেশনলেস ফেজ, যেটা পার্কিনসনিজমের ক্ষেত্রে দেখি সাধারণত, বায়োলেটারাল টোসিস মাইস্থেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে ইয়া থাকতে পারে, ইউনিল্যাটারাল টোসিস আবার থার্ড নার্ভ পালসি। বায়োলেটারাল টোসিস তাইলে আর কোন কোন ক্ষেত্রে হয়? মাইস্থেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে হয়। এটা ছাড়া হইতে পারে কি, মায়োটনিক ডিস্ট্রফি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আহ মায়োটোনিয়ার ক্ষেত্রে হচ্ছে কি হতে পারে, বাইলেটারাল টোসিস হতে পারে। আর স্নেক বাইট এই ক্ষেত্রে বাইলেটারাল টোসিস হতে পারে। যদি বাইলেটারাল থার্ড নার্ভ পলসি হয় তাহলে সেই ক্ষেত্রে বাইলেটারাল টোসিস হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে বাইলেটারাল টোসিস দেখতে পারি আমরা কোন কোন ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। তাইলে আমরা এটা দেখবো। তারপর হচ্ছে এই যে র্যাশ, বাটারফ্লাই র্যাশ, ডিস্কয়েড র্যাশ এসএলই তে সাধারণত থাকে, মাডি ফেস থাকে আমাদের সিএলডি তে, ইত্যাদি। টাঙের ক্ষেত্রে আমরা কি কি ফাইন্ডিং? তাইলে টাঙের ক্ষেত্রে কি দেখি? টাঙের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখি, টাঙের ক্ষেত্রে টাঙের আন্ডার সারফেসে হচ্ছে আমরা জন্ডিস দেখি, টাঙের ক্ষেত্রে আমরা ইয়ে দেখি, কি বলে, সায়ানোসিস দেখি। তারপর হচ্ছে টাঙের ক্ষেত্রে আমরা এই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস গুলা দেখি। তারপর হচ্ছে কোটেড টাং থাকে, কখন টাইফয়েড ফিভারে কোটেড টাং থাকে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো দেখি। ঠিক আছে, তাহলে এই যে টাঙের ক্ষেত্রে আমরা কি কি ফাইন্ডিংস পাই সেটা। এখানে কমনলি ইউজড ফ্লুইডস দেওয়া আছে, এইগুলো সব আমরা, আপনারা মোটামুটি সবকিছু কম বেশি জানেন যে সোডিয়াম ক্লোরাইড কি কাজে ব্যবহার করা হয় সাধারণত। এটা হচ্ছে ইউনিভার্সাল ফ্লুইড, প্রায় সবকিছুর জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আমরা এই যে প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, তারপর হচ্ছে ওয়াশিং এর ক্ষেত্রে, তারপর ইরিগেশন দেওয়ার কাজে ব্যবহার করি। 5% দিয়ে এই যে শকের ক্ষেত্রে দেওয়া আছে, এটা ভুল, এটা হবে না। 5% দিয়ে শকে ব্যবহার করা যায় না, এটা ভুল। হ্যাঁ, শকে ব্যবহার করলে, 5% দিয়ে ব্যবহার করলে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে এইটা মেনটেনেন্স অফ আইভি চ্যানেল ট্যানেল, তারপর হচ্ছে গ্লুকোজ ডেফিসিয়েন্সি যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লুইড গুলো আছে, সেই ফ্লুইড গুলো আমরা একটু দেখবো যে কোন ফ্লুইডটা কি কাজে কখন ব্যবহার করা যায়। ইম্পর্টেন্স অফ অকুপেশনাল হিস্ট্রি। অকুপেশনাল ডিজিজ গুলো কি কি, মানে কোন অকুপেশনের সাথে কোন ডিজিজ রিলেটেড আছে, এটা আমরা একটু দেখবো যে আহ, কোন অকুপেশনের সাথে কোন ডিজিজ আছে। বিশেষ করে অনেকগুলো ক্যান্সার আছে অকুপেশনের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে এটা একটু দেখবো যে কোন অকুপেশনের সাথে কোনটা রিলেটেড। খুব বেশি ইম্পর্টেন্ট না। সায়ানোসিস এর কজ অলরেডি আমরা পড়াই ফেলছি। আহ, এটা একটু দেখবেন। বনি টেন্ডারনেস, বনি টেন্ডারনেস এর একটাই কজ, সেটা হচ্ছে ক্যান্সার, সেটা হোক অ্যাকিউট আর ক্রনিক, অ্যাকিউট লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমা বা সেকেন্ডারি মেটস। এর এই মানে বনি টেন্ডারনেস হওয়ার কারণ হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে হইতে পারে, মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে হইতে পারে, আর হতে পারে যদি কোনো সেকেন্ডারি মেটাস্টেসিস। গাইনেকোমেশিয়া কি, গাইনেকোমেশিয়া কেন হয়, এটা আমরা একটু দেখবো যে সাধারণত এক্সেসিভ স্ট্রোজেন স্টিমুলেশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে গাইনেকোমেশিয়া হয়। ঠিক আছে, যে এল উম, আমাদের যে টেস্টোস্টেরন এবং স্ট্রোজেন, এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। যখন টেস্টোস্টেরনটা একটু কমে যায়, স্ট্রোজেনটা বেড়ে যায়, তখনই সেই ক্ষেত্রে কি হয়, গাইনেকোমেশিয়া হয়। ঠিক আছে, যেমন সিএলডি পেশেন্টের ক্ষেত্রে এরকম ইয়ে দেখা যায় যে তার টেস্টোস্টেরনটা ইয়াটা কম হচ্ছে, যার ফলে স্ট্রোজেনটার অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। ঠিক আছে, তাইলে এইটা আমরা একটু দেখবো। কজ গুলো কি কি? মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল, অ্যাডোলেসেন্স এজে সাধারণত এটা ইয়ে হয়। এটা ছাড়া প্যাথোলজিক্যাল কোন কোন ক্ষেত্রে হইতে পারে, এটা আমরা একটু দেখবো। যে কিছু কিছু ড্রাগ আছে, যেমন এই যে আহ স্পাইরোনোল্যাকটোন, মানে পটাশিয়াম স্পেয়ারিং যেসব ড্রাগস গুলো আছে সেইগুলা, সিমেটিডিন, ডিগোক্সিন। এরপর হচ্ছে হাইপোগোনাডিজমের কারণে হইতে পারে, সিএলডি তে হইতে পারে, একটু আগে আমরা বলছিলাম। তারপর হচ্ছে স্ট্রোজেন সিক্রেটিং, যদি কোনো টিউমার থাকে তার মানে সেই ক্ষেত্রে স্ট্রোজেনের ইয়েটা বেশি। তারপর হচ্ছে এসসিজি সিক্রেটিং টিউমার, যেমন সেমিনোমা, টিউমার অফ দ্য টেস্টিস। ঠিক আছে, এইসব ক্ষেত্রে এই যে স্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়, টেস্টোস্টেরনের পরিমাণটা কমে যায়, সেই সব ক্ষেত্রে কি হতে পারে, গাইনেকোমেশিয়া হতে পারে। ঠিক আছে, এভিডেন্স বেসড মেডিসিনের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এগুলো সম্পর্কে লাগবে না, এটা একেবারেই বাতিল। সাম ব্যারিয়ার্স টু গুড কমিউনিকেশন ইন হেলথ কেয়ার। কি কি ব্যারিয়ার আছে? ব্যারিয়ারের মধ্যে অনেকগুলো ব্যারিয়ার। একজন ক্লিনিশিয়ানের জন্য কি ইয়েটা হইতে পারে, নিজস্ব কিছু, ক্লিনিশিয়ানের নিজের কিছু প্রবলেম থাকতে পারে। তারপর হচ্ছে পেশেন্টের কিছু প্রবলেম থাকতে পারে। প্লাস হচ্ছে আমাদের মাঝখানে কতগুলা মানে গ্যাপ থাকতে পারে। যেমন ক্লিনিশিয়ান ইয়ে হতে পারে, তার নিজের নলেজ কম হতে পারে।
তার অ্যাপ্রোচটা হয়তো মানে তাড়াহুড়ার অ্যাপ্রোচ হতে পারে অথবা অসুন্দর অ্যাপ্রোচ হতে পারে। তারপর হচ্ছে নেগলিজেন্স থাকতে পারে তার কোনো, ঠিক আছে। তারপর হচ্ছে পেশেন্টের কালচারাল ব্যাকগ্রাউন্ড বা ইয়ে সম্পর্কে তার কোনো ধারণা না থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। আবার পেশেন্টের যেসব ইয়েগুলো আছে, পেশেন্টের কি থাকতে পারে, পেশেন্টের নিজস্ব অ্যাংজাইটি থাকতে পারে, পেশেন্টের এই রোগ সম্পর্কে মিসকনসেপশন থাকতে পারে, তার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, পেশেন্ট হয়তো কথাই বলতে পারে না, বা তার সাথে কালচারাল ইয়ে হচ্ছে না, ডাক্তারের কথা সে বুঝতেছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তাহলে এইগুলো পেশেন্টের দিক থেকে। আবার হচ্ছে আমাদের যে ইয়াটা আছে যে মানে কমিউনিকেশন গ্যাপের ইয়ের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা এই যে মানে বিশেষ করে একজনের কথা আরেকজন বুঝতে পারি না, বা পেশেন্টের এই যে কালচারাল ওরিয়েন্টেশনটা থাকে না, ইত্যাদি ইত্যাদি। রিফ্লেক্স গুলো কি কি আছে এগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এগুলো আমরা একটু দেখবো যে কি কি রিফ্লেক্স আছে, বেশি ইম্পর্টেন্ট না। সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন, এটা লাগতে পারে পরীক্ষার জন্য। মেনিনজিয়াল ইরিটেশন বা মেনিনজিজম যেটা, সেই মেনিনজিজমের মধ্যে কি কি পড়ে, নেক্রিজিডিটি, কার্নিক সাইন্স আর ব্রাডজিনস্কিস সাইন্স বা ব্রুজিনস্কিস সাইন্স, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন বা মেনিনজিজম। কখন দেখা যায় সাধারণত এই যে সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন কখন দেখা যায়, একটা হচ্ছে মেনিনজাইটিস, আর একটা হচ্ছে সাবারাকনয়েড হেমোরেজ, ঠিক আছে। এই দুইটার ক্ষেত্রে সাধারণত এই সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন বা মেনিনজিজমটা দেখা যায়, ঠিক আছে। ক্রেনিয়াল নার্ভের মধ্যে অলফ্যাক্টরি নার্ভ লাগবে না। অপটিক নার্ভের ক্ষেত্রে আমরা কি কি দেখি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। যে একটা নার্ভ এক্সামিনেশন আমরা কি কি দেখবো, এগুলো সাধারণত লাগে না পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখবো এটা সম্পর্কে অত বেশি লাগবে না, এগুলো না পড়লেও চলবে। কজ অফ বাইলেটারাল টুসিস, আপনাদের সম্পর্কে এটা সম্পর্কে একটু আগেই আলাপ আলোচনা করছিলাম যে বাইলেটারাল টুসিস কখন কখন দেখা যাবে, ইউনিল্যাটারাল টুসিস কখন কখন দেখা যাবে। তাহলে ইউনিল্যাটারাল টুসিস কখন কখন দেখা যাবে, থার্ড নার্ভ পলসি। আর একটা হচ্ছে হর্নার সিনড্রোম, এটা খুব ইম্পর্টেন্ট। হর্নার সিনড্রোম একটা ইউনিল্যাটারাল টুসিস এর কারণ, কনজেনিটাল হইতে পারে। হর্নার সিনড্রোমের মধ্যে আবার কি কি আছে, আমরা জানি হর্নার সিনড্রোমে কি কি থাকে, টোসিস, মায়োসিস আর অ্যানহাইড্রোসিস। পার্শিয়াল টোসিস, মায়োসিস আর অ্যানহাইড্রোসিস, এনophthalmos, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হর্নার সিনড্রোমের কম্পোনেন্ট, আর এটা আমরা একটু দেখবো। কজ অফ কমপ্লিট টোসিস, থার্ড নার্ভ পলসি, এগুলো সম্পর্কে আমরা আলাপ আলোচনা করছি, এগুলো সম্পর্কে আর করার প্রয়োজন নেই। এটা লাগবে না। অ্যানিমিয়া সম্পর্কে দেখবো যে অ্যানিমিয়া কোথায় কোথায় আমরা দেখি। এটা আমরা একটু আগেই আলাপ আলোচনা করে আসছিলাম যে অ্যানিমিয়া কোথায় কোথায় দেখবো। তাহলে লোয়ার পালপিব্রাল কনজাংটিভায় দেখি, ডরসাম অফ দা টাঙে দেখি, তারপর এই যে নেইলে দেখি, পামার ক্রিজ গুলোতে দেখি, ঠিক আছে, সোল অফ দা ফুটে দেখি, স্কিনে জেনারেলি দেখি, ঠিক আছে। গ্রেডিং কি কি আছে, মাইল্ড, মডারেট আর সিভিয়ার, ঠিক আছে। এই যে তিন ধরনের এনিমিয়া আছে। জন্ডিস কি, জন্ডিস কখন কখন দেখি, কোথায় দেখি, এটা আমরা দেখবো। আমাদের বডিতে নর্মাল বিলিরুবিন লেভেল কত, নর্মাল বিলিরুবিন হচ্ছে 0.3 থেকে 1। এখন এই 1 থেকে 3 পর্যন্ত এটাকে বলা হয় লেটেন্ট জন্ডিস। 3 এর যদি বেশি হয় তখন সেটাকে বলা হবে ক্লিনিক্যাল জন্ডিস, ঠিক আছে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে লেটেন্ট জন্ডিস। এখন এই জন্ডিসের মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম হইতে পারে। তবে যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে এই যে প্রি হেপাটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস আর পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। তাহলে এই যে প্রি হেপাটিক জন্ডিসের কজ কি কি আছে, যেখানে লিভারে যাওয়ার আগেই এই যে বিলিরুবিন গুলা তৈরি হচ্ছে রক্তে বেশি বেশি পরিমাণ, তার মানে সেখানে লিভার ঠিক আছে। এখানে সমস্যাটা হচ্ছে যে ব্রেকডাউনটা অনেক বেশি। তার মানে ব্রেকডাউন কখন, এখানে রক্তের সমস্যা, তার মানে সিকেল সেল এনিমিয়া, থ্যালাসেমিয়া, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, তারপর হচ্ছে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এইরকম যে ইয়াগুলো আছে, মানে যেখানে প্রচুর পরিমাণে হেমোলাইটিক এনিমিয়া যেগুলো আছে, মানে প্রচুর পরিমাণে ব্লাড ভাঙতেছে, সেই সকল ক্ষেত্রে লিভার আসলে পুরোপুরি সেটাকে কনজুগেশন করে তারপর বের করতে পারে না, যার ফলে এই যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ ব্লাডে অনেক বেশি বেড়ে যায়। এই যে আনকনজুগেটেড বিলিরুবিন বা ইনডিরেক্ট যে বিলিরুবিনটা আছে, সেই বিলিরুবিনটা বেড়ে যাওয়ার ফলে যে জন্ডিসটা হয় সেটাকে বলে প্রি হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিস কি, যেমন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অথবা কোনো ড্রাগস এর কারণে হতে পারে, মানে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, সিরোসিস, অটোইমিউন হেপাটাইটিস ইত্যাদির কারণে, সেই ক্ষেত্রে হচ্ছে হেপাটিক জন্ডিস। এই ক্ষেত্রে কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই বাড়ে। আচ্ছা, এক্সট্রা হেপাটিক বা পোস্ট হেপাটিক জন্ডিস যেটা, সেখানে সাধারণত কোলেডোকোলিথিয়াসিস মানে অবস্ট্রাকশনটা হচ্ছে বিলিয়ারি চ্যানেলের পর, ঠিক আছে।
যেমন কোলিডোকোলিথিয়াসিস, অথবা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিয়াম্পুলারি কার্সিনোমা, সেখানে কোনো স্ট্রিকচার থাকতে পারে, কোনো একটা গ্রোথ থাকতে পারে ইত্যাদি কারণে যদি হয়, প্যারাসিটিক ইনফেস্টেশনের কারণে হতে পারে, তাইলে সেটা হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এই যে পোস্ট হেপাটিক হেপাটিক জন্ডিস, সাধারণত সেখানে কনজুগেটেড বিলিরুবিনটা বেশি পারে, অর্থাৎ এইখানে কিন্তু ইয়েটা আসতেছে, কনজুগেশনটাও হচ্ছে, কনজুগেশনটা হওয়ার পরে সে আর বিলিয়ারি চ্যানেল দিয়ে এন্টারোহেপাটিক সার্কুলেশনে ঢুকতে পারছে না, যার ফলে লিভার এটাকে রিগার্জিটেট করে দিচ্ছে, ব্লাডে প্রচুর পরিমাণে কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ডিরেক্ট বিলিরুবিন বেড়ে যাচ্ছে, এটাকে কি বলা হয়? অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, তাইলে এই যে হেমোলাইটিক হেপাটোসেলুলার এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, অলরেডি এখানে ইয়ে দেওয়া আছে, আমরা বলছিলাম যে হেমোলাইটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে, হেপাটোসেলুলার জন্ডিসে কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই বাড়ে, অবস্ট্রাকটিভ জন্ডিসে আবার কনজুগেটেড বিলিরুবিনটা অনেক বেশি বাড়ে। ঠিক আছে, এখন এই যে আমরা যদি যাই এএসটি, এএলটি, এরা সাধারণত এই যে হেপাটোসেলুলার জন্ডিসে অনেক বেশি বাড়ে। এএলপি, এটা আবার অবস্ট্রাকটিভ জন্ডিসে অনেক বাড়ে, কারণ এই এএলপিটা তৈরি হয় এই যে বিলিয়ারি চ্যানেলের লাইনিং থেকে। ঠিক আছে, তাহলে এইগুলো সম্পর্কে আমরা একটু দেখবো যে এই তিন প্রকার জন্ডিসের মধ্যে ডিফারেন্সটা, বাকিগুলো আশা করছি আপনারা পারবেন। কোয়েলোনাইকি আমরা বলছিলাম স্পুন নেইল, এটা ডায়াগনস্টিক ফর দা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কোয়েলোনাইকিয়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একেবারে ডায়াগনস্টিক। থাইরয়েডের মধ্যে অ্যাবনর্মালিটিস গুলো কি কি আছে এটা একটু দেখবো, যে ডিফিউজ সফট গয়টার হইতে পারে, ফার্ম গয়টার হইতে পারে, টেন্ডার হইতে পারে, নোডিউলার হইতে পারে, ইত্যাদি। লিম্ফ নোড কোথায় কোথায় আছে এগুলো সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিভাবে দেখা হয় এটাও ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। ক্লাবিং, ক্লাবিং এর কজ গুলা লাগবে, যে ক্লাবিং এর কজ গুলা কি কি। তাহলে ক্লাবিং এর কজ, যেমন সবচেয়ে এক নাম্বার যদি কজ আমরা ইয়ে করি, সাধারণত এই যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা ক্লাবিং এর এক নাম্বার কজ। এটা ছাড়া সাধারণত এই যে ব্রঙ্কিয়াল যে ইয়ে আছে, অ্যাবসেস আছে, লিভার অ্যাবসেসেও ইয়ে হইতে পারে, ক্লাবিং হইতে পারে। তারপর হচ্ছে ব্রঙ্কিটিসিস, এম্পাইমাথোরাসিস ইত্যাদির ক্ষেত্রে ক্লাবিং দেখা যায়। ঠিক আছে, আর আমাদের কিছু কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে ক্লাবিং দেখা যায়, সিএলডির ক্ষেত্রে ক্লাবিং দেখা যায়, তারপর হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে ক্লাবিং দেখা যায়। তাহলে এইটা আমরা ক্লাবিং এর কোর্সগুলো সম্পর্কে জানবো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। স্পুটমের ধরন অনুসারে আমরা আবার বলতে পারি যে এই ডিজিজের নাম বলতে পারি। ঠিক না, মানে ডিজিজটা মোটামুটি একটা ধারণা করতে পারি। যেমন সেরাস যদি হয়, sputum যদি সাদা বা সেরাস এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইয়ে হচ্ছে যে পালমোনারি ইডিমা বা অ্যালভিওলার সেল ক্যান্সার, এরকম বেশ করে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর আমরা চিন্তা করি সেরাস হয়। যদি মিউকয়েড হয় তাহলে সিওপিডি অ্যাজমা, যদি রাস্টিরেট হয় তাহলে নিউমোনিয়ার কথা চিন্তা করি, পার্টিকুলারলি স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া যেটা আছে, বা নিউমোকোকাল নিউমোনিয়া। পুরুলেন যদি হয় সাধারণত নিউমোনিয়া, ব্রঙ্কিয়েক্টাসিস ইত্যাদি। ভমিটিং সম্পর্কে, কজ অফ ভমিটিং, এটা আমরা একটু দেখবো যে কি কি কজ হতে পারে। ওতে অনেক কিছু আছে, অ্যাবডোমিনাল যে কোনো প্যাথোলজিতে ভমিটিং হইতে পারে, কিছু ড্রাগস আছে যারা ভমিটিং করে, অনেকগুলো ড্রাগসই আছে। তারপর হচ্ছে যদি রেজিস্ট আইসিপি থাকে, তারপর হচ্ছে মেনিনজাইটিস ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ভমিটিং হতে পারে। ডিসইউরিয়া, হাইপারপাইরেক্সিয়া, এগুলো সম্পর্কে তেমন কিছু দেখার প্রয়োজন নাই। পালপিটেশনটা আমরা একটু দেখবো, যে পালপিটেশন, এটা সম্পর্কে আমরা শুরুতে আলাপ আলোচনা করে আসছিলাম, যে সাধারণত এই যে ট্যাকিকার্ডিয়া ইয়ে থেকে পালপিটেশন গুলো হয়। এটা আমরা একটু দেখবো যে ইরেগুলারলি ইরেগুলার যেগুলো আছে, বা রেগুলারলি ইরেগুলার, এইসব ক্ষেত্রে পালপিটেশন। হাই এসআর, এটা আমরা একটু দেখবো যে হাই এসআর, হাই এসআর বলতে প্রায় 100-র কাছাকাছি যদি এসআর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, এই যে এনগোর্স নেক বেইন বা জেবিপির কথা অলরেডি আমরা আলাপ আলোচনা করে আসছি, এটা হাই এসআরটা সম্পর্কে একটু দেখি। সাধারণত ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস, ইউটিআই, মাল্টিপল মায়োলোমা আর কানেকটিভ টিস্যু ডিজিজ, এই গুলোর ক্ষেত্রে কি দেখা যায়? হাই এসআর দেখা যায়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি কি? ম্যালিগন্যান্সি, তারপর হচ্ছে ইউটিআই, পালমোনারি টিউবারকুলোসিস, মাল্টিপল মায়োলোমা, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর কানেকটিভ টিস্যু ডিজিজ, এর মধ্যে যা যা আছে। এই বিভিন্ন রকম ফিভারের সম্পর্কে আমরা আলাপ আলোচনা করছি, এগুলো সম্পর্কে আর আলাপ আলোচনা করবো না। ক্রনিক ফিভার উইথ হেপাটোস্প্লিনোমেগালি, সহজ কথা হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালির কজ কি কি, এটা সম্পর্কে তাহলে আমাদের জানতে হবে। তাহলে কি কি আছে? কালাজ্বর আছে, ক্রনিক কালাজ্বর, ক্রনিক ম্যালেরিয়া, লিম্ফোমা, টিউবারকুলোসিস, লিউকেমিয়া, এইসব ক্ষেত্রে কি দেখা যায়?
হেপাটোস্প্লিনোমেগালি। এটা ছাড়া আর একটা ক্ষেত্রে হেপাটোস্প্লিনোমেগালি দেখা যেতে পারে, যে হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য টপ অফ সিএলডি। এই ক্ষেত্রে হেপাটোস্প্লিনোমেগালি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য টপ অফ সিএলডি। ফিভার উইথ র্যাশ কি কি ক্ষেত্রে হইতে পারে এটা আমরা একটু দেখবো। তারপর হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন সাধারণত টিউবারকুলোসিস, কোনো হিডেন অ্যাবসেস, কানেকটিভ টিস্যু ডিজিজ, যার নাম আমরা জানি সবগুলো দিব, প্লাস হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, তাহলে টিবি, হিডেন অ্যাবসেস, কানেকটিভ টিস্যু ডিজিজ যা আছে সব, তারপর হচ্ছে কি কোনো এই যে মেলিগনেন্সি ড্রাগস ইত্যাদি। হেমোপ্টাইসিস, হেমোপ্টাইসিস মানে কি? হেমোপ্টাইসিস কাফিং আউট অফ ব্লাড। মানে মেইন কজ হচ্ছে, এক নাম্বার কজ যদি বলি তাহলে সেটা ক্যান্সার। এটা ছাড়া পালমোনারি ইনফেকশন হইতে পারে, মাইট্রাল স্টেনোসিস হইতে পারে, হইতে পারে এই যে ব্রঙ্কিটিসিস বা ইয়েটিয়ার ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, সাবগ্রেটিভ অ্যাবসেস, মাইসেটোমা ইত্যাদি ক্ষেত্রে। ডিসনিয়া, ডিসনিয়া মানে কি? রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক না? তাহলে এটা কি কি ক্ষেত্রে হইতে পারে? কার্ডিওভাস্কুলার কি কি হইতে পারে? যেমন একটু লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে হইতে পারে, একটা এমআই এর ক্ষেত্রে হইতে পারে। তারপর হতে পারে রেসপিরেটরির ক্ষেত্রে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিওলটিসিস, নিউমোনিয়া, নিউমোথোরাক্স ইত্যাদি কিছুর ক্ষেত্রে হইতে পারে। এগুলো সম্পর্কে আমরা জানি, এগুলোতে অসুবিধা হবে না। আদার্স কি মেটাবলিক কিছু কজ আছে, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, স্যালিসাইলেট পয়জনিং, এইরকম যেগুলো আছে, সহজ কথা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে হইতে পারে, আর সাইকোজেনিক হইতে পারে। ঠিক আছে, সিনকোপ সম্পর্কে তেমন কিছু দেখা লাগবে না। এসআইটিস সম্পর্কে আমরা একটু দেখতে পারি, যে এসআইটিস কখন বলবো। এসআইটিস এর কজ গুলো আমরা মোটামুটি জানি, যে ম্যালিগন্যান্ট ডিজিজ, তারপর হচ্ছে কার্ডিয়াক ফেলিউরের ক্ষেত্রে এসআইটিস হইতে পারে, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে, লিভার ফেলিউরের ক্ষেত্রে এসআইটিস হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো সম্পর্কে আমরা একটু জানি। এসআইটিস, জয়েন্ট পেইন সম্পর্কে তেমন কিছু লাগবে না। অলিগোআর্থ্রাইটিস, মনোআর্থ্রাইটিস আর পলিআর্থ্রাইটিস, এগুলোর কজ সম্পর্কে লাগবে। যে মনোআর্থ্রাইটিস এর এক নাম্বার কজ কি? এক নাম্বার কজ হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, দুই নাম্বার কজ হচ্ছে গাউট। ঠিক আছে, এটা ছাড়া টিউবারকুলার আর্থ্রাইটিস হইতে পারে, মনোআর্টিকুলার প্রেজেন্ট অফ দ্য অলিগোআর্থ্রাইটিস হইতে পারে, অথবা মনোআর্টিকুলার প্রেজেন্টেশন অফ দ্য পলিআর্থ্রাইটিস হইতে পারে ইত্যাদি। পলিআর্থ্রাইটিস কি? পলিআর্থ্রাইটিস এর মধ্যে মূলত আমাদের কানেকটিভ টিস্যু ডিজিজ যেগুলো আছে এইগুলা, প্লাস হচ্ছে ভাইরাল আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। লিম্ফোডেনোপ্যাথি কোন কোন কেজে পাইতে পারি ইত্যাদি ইত্যাদি, এটা সম্পর্কে। তারপরে এই যে ফ্ল্যাক্সিড প্যারালাইসিস, সাধারণত লোয়ার মোটর নিউরন লেশন যেগুলো আছে সেগুলোতে ফ্ল্যাক্সিড প্যারালাইসিস। যেমন একটা স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আপার মোটর নিউরন লেশন, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু স্প্যাস্টিক প্যারালাইসিস। আর এই যে জিবিএস অথবা এই যে ট্রান্সভার্স মাইলাইটিস যদি ইয়ে হয়, তারপর হচ্ছে টেবিস ডরসালিস, পোলিওমাইলাইটিস, মাইস্থেনিয়া গ্রাভিস, যেগুলোর ক্ষেত্রে লোয়ার মোটর, তারপর অ্যান্টিরিয়র হর্ন সেল ডিজিজ, অ্যাকুট মোটর এক্সোনাল নিউরোপ্যাথি, এইগুলোর ক্ষেত্রে সাধারণত কি হয়? ফ্ল্যাক্সিড প্যারালাইসিস। ঠিক আছে, তাহলে এটা সম্পর্কে আমরা একটু তাহলে মোটামুটি আমাদের সিমটমস অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই শীটে যা আছে মোটামুটি এইগুলো শেষ। তবে এর বাইরেও আরো অনেক সিমটমস এর ইয়ে আসতে পারে, যেমন পেইন, একটা পেইন কিভাবে ইভ্যালুয়েশন, সফটওয়্যার দিয়ে একটা পেইন ইভ্যালুয়েশন সেটা ইয়ে আসতে পারে। একটা হেমোপ্টাইসিস যদি থাকে তাহলে সেটার অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা আসতে পারে। তারপর হচ্ছে আমাদের যদি একটা মেলে না থাকে তাহলে সেটার অ্যাপ্রোচটা কিরকম হবে। ঠিক আছে, এইগুলা। তারপর একটা অ্যাবডোমিনাল কোন একটা ইয়া থাকতে পারে, যে একটা আহ, এই যে হেপাটোমেগালি, হেপাটোমেগালির মধ্যে সফট টেন্ডার হেপাটোমেগালি, নন টেন্ডার হেপাটোমেগালি, বা একটা শুধুমাত্র স্প্লেনোমেগালি কখন, ইত্যাদি ইত্যাদি, এইরকম জিনিসগুলো লাগতে পারে পরীক্ষার জন্য, মানে পজোলজি গুলা। আচ্ছা, আমাদের হাতে সময় খুব কম, আমরা পরবর্তী টপিক সাথে চলে যাই। আচ্ছা, রেসপিরেটরি মেডিসিনের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ক্লাবিং, অলরেডি এটা সম্পর্কে আমরা আলাপ আলোচনা করে আসছি, যে ক্লাবিং এর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। তাহলে ক্লাবিং এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সম্পর্কে আমরা একটু দেখবো, যে যেমন পালমোনারি টিউবারকুলোসিস, তারপর হচ্ছে সব এক নাম্বার হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ঠিক আছে,
তারপর হচ্ছে অ্যাবসেস, ব্রঙ্কিটিসিস, পালমোনারি টিউবারকুলোসিস, এইগুলো চলে আসবে। কার্ডিওভাস্কুলার মধ্যে যেমন সায়ানোটিক হার্ট ডিজিজ যেগুলো আছে, এদিকে আছে সিএলডি আছে, তারপর হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, সিলিয়াক ডিজিজ আছে, থাইরয়েড ডিজিজ আছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তবে র্যাপিড ক্লাবিং ডেভেলপ করে যদি একেবারে উইদিন উইকস ক্লাবিং ডেভেলপ করে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাবসেস। প্লুরাইসি কনসলিডেশন সম্পর্কে আছে একটা একটা প্লুরাইসি বা কনসলিডেশন বা একটা নিউমোনিক কনসলিডেশনের পেশেন্টের ক্ষেত্রে কি কি সাইন সিমটমস থাকবে, তার সিমটমস এর মধ্যে কি থাকবে, তার ফিভার থাকবে, কাফ থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, প্রোডাক্টিভ কাফ থাকবে। কাফের আবার কি কি ধরন আছে সেটা সম্পর্কে আমরা একটু আগে আলাপ আলোচনা করে আসছি। আচ্ছা, এটা ছাড়া ইন্সপেকশনে আমরা কি দেখতে পাই? ইন্সপেকশনে আমরা দেখতে পাবো যে তার চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড, মানে যে পাশে সাধারণত কনসিলারেশন আছে সেই পাশে চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড বা ক্যাচ আপ রেসপিরেশন থাকতে পারে। যদি পালপেশনে যাই তাহলে সেই ক্ষেত্রে পালপেশনের ক্ষেত্রে আমরা আহ, তেমন কোনো অ্যাবনর্মালিটি তো আসলে পালপেশনে ইয়েতে পাওয়া যায় না। পারকাশনের ক্ষেত্রে যেখানে আমরা এই যে কনসলিডেশনটা আসছে সেখানে আমরা ডাল পাবো। কেমন ডাল পাবো? উডি ডাল। ঠিক আছে। আর অস্কালটেশনের ক্ষেত্রে কি পাবো? অস্কালটেশনে যেখানে কনসলিডেশন আছে সেখানে আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, সাথে পাবো এই যে ব্রঙ্কোফোনি, ইগোফোনি, এগুলো পাইতে পারি, হুইসপারিং পেক্টোরিয়াল লিকুইড পাইতে পারি। ঠিক আছে। আর যদি রিজলিউশন পাবো, পালপেশন, পারকাশন, অস্কালটেশনে কি পাবো এটা আমরা একটু। কজ অফ মিলিয়ারি মডেলিং ইন দ্য চেস্ট এক্সরে, একটা চেস্ট এক্সরে তে যদি মিলিয়ারি মডেলিং, এক নাম্বার কথা হচ্ছে যে তাইলে এক নাম্বার ডায়াগনোসিস হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস, দুই নম্বর হচ্ছে সার্কোইডোসিস, তিন নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ঠিক আছে। এই তিন চারটাই ডায়াগনোসিস, এটা ছাড়াও হিস্টোপ্লাজমোসিস, লিম্ফানজাইটিস, কার্সিনোমেটোসিস ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে এই যে মিলিয়ারি শ্যাডোইং যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হচ্ছে এইগুলা। যদি একটা সলিটারি পালমোনারি নোডিউল থাকে, একটা জাস্ট নোডিউল, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডিনোমা হইতে পারে। তারপর হচ্ছে অন্য যে কোনো কার্সিনোম, ব্রঙ্কিয়াল কার্সিনোম হতে পারে। তারপর হতে পারে আমাদের সেটা একটা ফাঙ্গাল বল হতে পারে, মানে হিস্টোপ্লাজমা যেটা, অথবা এরকম অন্য যে ফাঙ্গাল বল হতে পারে, টিউবারকুলোসিস হইতে পারে, কোন একটা ক্যালসিফিকেশন হইতে পারে, ইনফ্রাক্ট হইতে পারে ইত্যাদি। ঠিক আছে। সিমটমস গুলো কি কি আছে এটা আমরা একটু দেখবো। স্পুটামের কালারের উপর ভিত্তি করে আমরা অলরেডি সেটা সম্পর্কে আলাপ আলোচনা করে আসছি যে কি কি ইয়ে হয়। একটা অ্যাডাল্টের ক্ষেত্রে ডিসনিয়ার কি কি কারণ থাকতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস আসে। একটা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেসের কি কি? এক নাম্বার ডায়াগনোসিস হচ্ছে নিউমোথোরাক্স, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস। এক নাম্বার ডায়াগনোসিস হচ্ছে নিউমোথোরাক্স। সেকেন্ড ডায়াগনোসিস কি? সেকেন্ড ডায়াগনোসিস হচ্ছে এই অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। তারপর হইতে পারে সিওপিডি, অ্যাজমা, এগুলো হইতে পারে। ঠিক আছে, মানে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি বা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, পালমোনারি এম্বোলিজম ইত্যাদি। ঠিক আছে। তবে যদি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস আসে অ্যাকিউট, তাহলে সেক্ষেত্রে এক নম্বর ডায়াগনোসিস হচ্ছে নিউমোথোরাক্স। তবে পালমোনারি এম্বোলিজম একটা ডিগ্রির মধ্যে আসবে। হেমোপ্টাইসিস সম্পর্কে একটু আগে আলাপ আলোচনা করছিলাম যে হেমোপ্টাইসিস কোন কোন ক্ষেত্রে দেখা যায়, সাধারণত ক্যান্সার, কার্সিনোমা, ব্রঙ্কিটিসিস। তারপর হচ্ছে রাপচার, কোনো অ্যাবসেস রাপচার হইলে সেটা হইতে পারে, পালমোনারি ইনফেকশনের ক্ষেত্রে হইতে পারে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর ডিউ টু মাইটাল স্টেনোসিস এর ক্ষেত্রে হইতে পারে ইত্যাদি। টিউবারকুলোসিস তো অফকোর্স একটা প্রাইমারি কজ অফ রেসপিরেটরি ফেলিউর। রেসপিরেটরি ফেলিউর দুই রকম, একটা হচ্ছে টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিউর আর একটা হচ্ছে টাইপ টু রেসপিরেটরি ফেলিউর। টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিউর কি? টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিউর যেখানে আহ এই যে কি বলে যে শুধুমাত্র অক্সিজেনটা কম, অনলি হাইপোক্সিয়া, জাস্ট হচ্ছে অক্সিজেনটা কম, 8 কিলোপ্যাসকেলের চেয়ে কম, সেইটা হচ্ছে টাইপ ওয়ান। কিন্তু সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কম না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নর্মাল ভ্যালু মেনটেন করছে। ঠিক আছে, বা কার্বন ডাইঅক্সাইড বেশি না। তাহলে সেটা হচ্ছে টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর। টাইপ টু রেসপিরেটরি ফেলিওর কি? টাইপ টু রেসপিরেটরি ফেলিওর একদিকে অক্সিজেন কম আর একদিকে কার্বন ডাইঅক্সাইড বেশি, এটা হচ্ছে টাইপ টু। মানে টাইপ টু হচ্ছে দুইটা প্যারামিটারই অ্যাবনর্মালিটি আছে, অক্সিজেনও কম আছে আবার কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, এটা হচ্ছে টাইপ টু। আর টাইপ ওয়ান হচ্ছে শুধুমাত্র অক্সিজেন কম আছে, এটা হচ্ছে টাইপ ওয়ান। এখন আমরা যদি বলি যে টাইপ টু কখন হবে, টাইপ টু কখন হবে? যখন সে ঠিক মতন অক্সিজেন নিতেও পারছে না, আবার শ্বাসটা ঠিক মতন ছাড়তেও পারছে না, এইটার ক্ষেত্রে হবে টাইপ টু। কিন্তু টাইপ ওয়ান কি? টাইপ ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে সে ঠিক মতন নিতে পারছে, কিন্তু সরি, টাইপ ওয়ান এর ক্ষেত্রে কি? টাইপ ওয়ান এর ক্ষেত্রে আসলে সে ঠিক মতন অক্সিজেনটা নিতে পারছে না, কিন্তু এডিকুয়েটলি সে
এক্সহেল করতে পারছে বা ছাড়তে পারছে, সেটা হচ্ছে টাইপ ওয়ান। এখন যদি আমরা টাইপ টু এর কথা আগে চিন্তা করি, যে সেই অক্সিজেনটা ঠিক মতো নিতেও পারতেছে না আবার ছাড়তেও পারতেছে না, কখন সেটা হতে পারে? এক নাম্বার এক্সাম্পল হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। সিওপিডির ক্ষেত্রে দেখা যায় যে তার অক্সিজেন এন্ট্রিটাও পুয়ার, আবার সে ঠিক মতন ছাড়তেও পারতেছে না। তার এই যে এটা আমরা সাধারণত এই যে এই আসলে তার এই সিওপিডি আছে কি না এটা জানার জন্য যে কোশ্চেনটা করি, যে আপনার শ্বাস নিতে কষ্ট হয় নাকি ছাড়তে কষ্ট হয়, সাধারণত এইরকম ইয়েদের ক্ষেত্রে মানে ছাড়তে বেশি কষ্ট হয়, সে ধীরে ধীরে শ্বাস ছাড়ে, ঠিক না? তার মানে এই ক্ষেত্রে তার কি হচ্ছে, ধীরে ধীরে এই যে কার্বন ডাইঅক্সাইডটা রিটেনশন হইতে থাকে, তার মানে তার কার্বন ডাইঅক্সাইডটাও বেড়ে যায় আবার অক্সিজেনটাও কম থাকে। এটা এটা ছাড়া যদি নিউরোলজিক্যাল কোনো ইয়ে হয়, যেমন ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে গেল, ফ্রেনিক নার্ভ পলসি হয়ে গেল, অথবা চেস্ট ওয়ালে ফ্লেল চেস্ট, অথবা কোনো একটা আঘাতের কারণে চেস্ট ওয়ালটা ঠিক মতন মুভ করছে না, তার মানে এই ক্ষেত্রে কিন্তু তার নিতেও কষ্ট ছাড়তেও কষ্ট। গুলেনবার্গ সিনড্রোম হতে পারে, মাইস্থেনিয়া গ্রাভিস হতে পারে। এইরকম ক্ষেত্রে কি হবে, যে তার নিউরোলজিক্যাল প্রবলেম, যে তার হচ্ছে চেস্ট ওয়াল ঠিক মতন মুভই করছে না, নিতেও পারছে না, ঠিক মতন ছাড়তেও পারছে না। তাহলে এইসব ক্ষেত্রে হচ্ছে কি টাইপ টু রেসপিরেটরি ফেলিউর। নার্কোটিক ড্রাগস সে নার্ভাস সিস্টেমটাকে ডিপ্রেস করে দেয়, তার মানে এই নার্ভাস সিস্টেম রিলেটেড যে ইয়েগুলো আছে সেগুলোতে টাইপ টু রেসপিরেটরি ফেলিউর। টাইপ ওয়ান কখন, টাইপ ওয়ান হচ্ছে যে সে ঠিক মতো নিতে পারছে না, যেমন অ্যাকুইট অ্যাজমা, পালমোনারি এডিমা, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, এআরডিস ইত্যাদির ক্ষেত্রে সে ঠিক মতো নিতে পারে না, কিন্তু সে কিন্তু ছাড়তে পারে ঠিকই, মানে ভেন্টিলেশনটা ঠিক মতন সে করতে পারছে। আচ্ছা, ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে টাইপ ওয়ান এর ক্ষেত্রে আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, কিন্তু টাইপ টু এর ক্ষেত্রে লো ফ্লো অক্সিজেন দিব। লো ফ্লো অক্সিজেন কেন? কারণ এখানে আমাদের টার্গেট হচ্ছে না 88 to 92% মধ্যে রাখা। কারণ হচ্ছে এই যে টাইপ টু রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে তার হাইপোক্সিক ড্রাইভটা এমন পর্যায়ে চলে গেছে যে হাইপোক্সিয়াটা যদি আমরা কারেকশন করে ফেলি, মানে তার এই যে উম, তার যে হাইপার ক্যাপনিয়া ইয়ে হয়ে গেছে, সে আর এটাকে মেনটেন করতে পারবে না, তার রেসপিরেটরি সেন্টারটা ইনসেনসিটিভ টু হাইপার ক্যাপনিয়া। তো সেই ক্ষেত্রে যদি তার হাইপোক্সিয়াটাই তার রেসপিরেটরি সেন্টারটাকে কি করে, ড্রাইভটাকে মেনটেন করে, এই কারণে আমি হাইপোক্সিয়াটাকে কারেকশন খুব দ্রুত কারেকশন করতে পারবো না। প্লুরাল ইফিউশন সম্পর্কে এখানে দেওয়া আছে, এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ, এটা আমরা একটু দেখবো যে এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ এই যে লাইটস একটা ক্রাইটেরিয়া আছে ডেভিডসন, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। এইখানে আমি ফাইন্ডিংস কি পাবো, একটা প্লুরাল ইফিউশনের একটা পেশেন্টের ক্ষেত্রে কি ফাইন্ডিংস পাবো? ইন্সপেকশন আমরা দেখবো যে চেস্ট ওয়ালটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট, পালপেশনের ক্ষেত্রে দেখা যাবে যে সেই ক্ষেত্রে ইয়েটা মানে কি বলে ভোকাল ফ্রেমিটেস, ফ্রেমিটাস যেটা সেটা রিডিউসড বা অ্যাবসেন্ট থাকবে। সাধারণত পারকাশনের ক্ষেত্রে সেক্ষেত্রে পাওয়া যাবে ডাল, এবং এই ডালটা কি রকম ডাল? স্টোনি ডাল। অস্কালটেশনের ক্ষেত্রে সাধারণত সেক্ষেত্রে কোনো মানে ব্রেথ সাউন্ড পাওয়া যাবে না, যেখানে প্লুরাল ইফিউশন আছে সেই রিডে ব্রেথ সাউন্ড ডিমিনিশড আর অ্যাবসেন্ট থাকবে। সাইন সিমটমস গুলো কি কি আছে এটা আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে? একটা প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে ডিডি কি আসবে, আমরা কি কি চিন্তা করবো? সবার আগে তো আমাদের দেশে টিউবারকুলোসিস চিন্তা করবো, প্যারানিউমোনিক ইনফেকশন চিন্তা করবো, এটা ছাড়াও কার্সিনোমা চিন্তা করবো, ঠিক আছে? আর কিছু কিছু ডিজিজ আছে যে ক্ষেত্রে প্লুরাল ইফিউশন হতে পারে, যেমন রাইট সাইডেড প্লুরাল ইফিউশন, কানেকটিভ টিস্যু ডিজিজের ক্ষেত্রে প্লুরাল ইফিউশন হতে পারে, মেক সিনড্রোমের ক্ষেত্রে প্লুরাল ইফিউশন হতে পারে, ঠিক আছে? এইগুলা একটা নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সের এরকম একটা কেস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে একটা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, তার সাথে হাইপোটেনশন আছে। এটা কি হইতে পারে? এক নাম্বার ডায়াগনোসিস হচ্ছে নিউমোথোরাক্স। ইন্সপেকশনে কি থাকবে? চেস্ট ওয়াল মুভমেন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড থাকবে। আমরা যদি এই ইন্সপেকশনের পরে পালপেশন করি, পালপেশনে তো সাধারণত এরকম কিছু পাওয়া যায় না, কিন্তু পারকাশনে কি তা পাবে? হাইপার রেজোনেন্ট, ঠিক আছে? তাহলে পারকাশনে কি পাওয়া যাবে? পারকাশনে পাওয়া যাবে পারকাশন নোটিস হাইপার রেজোনেন্ট, ঠিক আছে? অস্কালটেশনে এখানে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট থাকবে। টেনশন নিউমোথোরাক্সের কি কি কজ আছে এটা আমরা দেখবো, যে নিউমোথোরাক্সের কি কি কজ আছে। ইনভেস্টিগেশন তো একটাই, চেস্ট এক্সরে। আমরা কি করব, এইরকম একটা অ্যাকিউট এমার্জেন্সি ম্যানেজ করার জন্য অক্সিজেন ইনহেলেশন, ম্যানেজমেন্ট অফ দ্য শক, আর সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা হচ্ছে ইয়ে দিব, একটা হোয়াইট বোর্ড নিডল দিব। আর এরপরে হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ কোথায় দিব? ফোর, ফিফথ আর সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস ইন মিড এক্সিলারি লাইন। একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টের সাইন সিমটমস কি থাকবে? রেসপিরেটরি ডিস্ট্রেস, হুইজিং, ব্রেথলেসনেস ইত্যাদি ইত্যাদি। এটা ছাড়াও তার ইয়া থাকতে পারে কি, এই যে চেস্ট টাইটনেস, কাঁপ,
ঠিক না? ইত্যাদি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি করব, এই যে সাইন সিমটম দেখার পরে তারপর হচ্ছে আমরা এই যে একটা সাধারণত আমরা একটা স্পাইরোমেট্রি করব। সেই স্পাইরোমেট্রিতে তার ক্ষেত্রে FEV1/FVC < 70%। এরপরে আমরা আমরা কি করব, এই যে রিভার্সিবিলিটি টেস্ট করব, ব্রঙ্কোডায়ালেটর রিভার্সিবিলিটি টেস্ট। সেটা যদি 12% বা 15%-এর বেশি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে FEV1টা যদি 12% বা 15%-এর বেশি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেটা ডায়াগনস্টিক। এটা ছাড়াও ডায়াগনাল ভেরিয়েশন আছে এখানে, ইত্যাদি ইত্যাদি। আহ তারপরে আমরা আমাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আর এই সালবিউটামল, ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড এইগুলা আগের ট্রিটমেন্টে নাই। এখন প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে, ফ্লুইড্রোকর্টিসন। আর সাধারণত লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট মানে ফরমিটেরল, এগুলা হচ্ছে ট্রিটমেন্ট। এটার পরে আমরা এগুলোতে যদি আনা হয় তাহলে ওরাল প্রেডনিজোলন বা ইনজেক্টেবল হাইড্রোকোর্টিসন ইউজ করতে পারি। সিওপিডির ক্ষেত্রেও এরকম কাছাকাছি ম্যানেজমেন্ট। তবে এজমা এবং সিওপিডির মধ্যে ডিফারেন্সটা কি? এজমা এবং সিওপিডি দুইটার ক্ষেত্রে FEV1/FVC 70%-এর কম। এজমার ক্ষেত্রে পোস্ট ব্রঙ্কোডায়ালেটর রিভার্সিবিলিটি টেস্ট, এটা 12% বা 15%-এর বেশি FEV1টা বাড়ে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে FEV1টা বাড়ে না। এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমরা এখান থেকে দেখে নিব। যেমন অ্যাজমার ক্ষেত্রে ডায়ারনাল ভেরিয়েশন থাকে, সিওপিডির ক্ষেত্রে ডায়ারনাল ভেরিয়েশন থাকে না। সিওপিডি আস্তে আস্তে বাড়ে, অ্যাজমা সাধারণত দেখা যায় যে এই ডিজিজ ফ্রি পিরিয়ড থাকে। ঠিক আছে। নিউমোনিয়া সম্পর্কে আমরা অলরেডি আলাপ আলোচনা করছি, যে কনসলিডেশনের যে আলাপ আলোচনা, এটা নিউমোনিয়ারই আলাপ আলোচনা। ঠিক আছে। ট্রিটমেন্ট লাগবে না, কোনো কিছুরই ট্রিটমেন্ট লাগবে না। কার্ব 65, এই স্কোরটা আমরা খুব ভালো করে বলবো। কার্ব 65 কি কি আছে এর মধ্যে? কনফিউশন, ইউরিয়া >7, রেসপিরেটরি রেট 30-এর বেশি, ব্লাড প্রেশার 90/60 এর কম, আর বয়স হচ্ছে 65-এর বেশি। এই প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট করে। যদি 1 পয়েন্ট কারো থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে 0 থেকে 1 পয়েন্ট, সেই ক্ষেত্রে হোম ট্রিটমেন্ট করা যেতে পারে। 2 পয়েন্ট থাকলে তাকে হসপিটাল সুপারভাইজ ট্রিটমেন্ট। 3 বা তার বেশি হইলে তাকে আইসিইউতে অ্যাডমিট করে তারপর ট্রিটমেন্ট করতে। পালমোনারি টিউবারকুলোসিস আমরা জানি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এগুলো সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে। আমরা একটু ভালো করে পড়বো। টিউবারকুলোসিস ইম্পর্টেন্ট, যে পরীক্ষার জন্যই হোক টিউবারকুলোসিস ইম্পর্টেন্ট। কি কি ট্রিটমেন্ট আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, কখন কাকে দিব। ইনিশিয়েশন ফেজ যে কি থাকবে? 4টা: আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল। আর কন্টিনিউশন ফেজ হচ্ছে 2টা: আইসোনিয়াজিড এর, রিফাম্পিসিন। ইনিশিয়েশন ফেজ 2 মাস, আর কন্টিনিউশন ফেজ 4 মাস। যে কোনো অবস্থায় যে কোনো ইয়ের জন্য প্রথম যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে এইটাই, ক্যাটাগরি 1 ট্রিটমেন্ট। ঠিক আছে। এটা যে কোনো ইয়ের জন্য, যদিও আমরা স্পেশাল এক একজনের ক্ষেত্রে, যেমন ইএনটির স্যাররা 9 মাস দেয়, ইয়ার স্যাররা হচ্ছে 12 মাস দেয়, এটা এরকম, কিন্তু আমাদের গাইডলাইন বলে যে 6 মাস চলে। ঠিক আছে। এমডিআর কি, এক্সডিআর কি, এটা একটু আমরা দেখবো। এমডিআর কি? এমডিআর হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। কখন বলবো আমরা? যখন যখন রেজিস্ট্যান্ট টু আইসোনিয়াজেড এন্ড রিফাম্পিসিন, লিস্ট ওয়ান অফ দেম। ঠিক আছে। মানে দুইটার যে কোনো একটা, আইসোনিয়াজেড বা রিফাম্পিসিন, যে কোনো লিস্ট একটাতে যদি রেজিস্ট্যান্ট হয় তখন সেটাকে কি বলবো? এমডিআর। এক্সডিআর কখন বলবো? এই যে আইসোনিয়াজেড রিফাম্পিসিন তো রেজিস্ট্যান্ট আছেই, সাথে একটা সেকেন্ড লাইন ইনজেক্টেবল যেই ফ্লোরোকুইনোলোস আছে, সেইগুলোর যে কোনো একটাতে রেজিস্ট্যান্ট যদি থাকে তখন সেটাকে বলা হয় এক্সডিআর। আচ্ছা, টিউবারকুলার ড্রাগ ইনডিউসড কি কি হইতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আইসোনিয়াজেড পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, হেপাটাইটিস র্যাশ করতে পারে। রিফাম্পিসিন জি, হেপাটাইটিস করতে পারে, জি অ্যাপসেট ইত্যাদি। পাইরাজিনামাইড হেপাটাইটিস, হাইপার ইউরেসিমিয়া। ইথামবিউটাল রেট্রোভালভার নিউরাইটিস। এর মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে 4টা ড্রাগের মধ্যে 3টা ড্রাগই হেপাটাইটিস করে, শুধুমাত্র ইথামবিউটাল হেপাটাইটিস করে না, বাকি সবাই হেপাটাইটিস করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ব্রঙ্কিটিস সাধারণত কোপিয়াস, পুরুলেন্ট, ফাউল স্মলিং যদি কাফ কোনো সিনারিওতে থাকে, তাহলে সেটাই ব্রঙ্কিকটিসিস। ব্রঙ্কিকটিসিস এর কজ কি? 1 নম্বর কজ হচ্ছে টিউবারকুলোসিস। সাধারণত আমরা যে ব্রঙ্কিকটিসিস গুলো পেয়ে থাকি, এগুলো হচ্ছে পোস্ট টিবি ব্রঙ্কিকটিসিস। এটা ছাড়াও কোনো কারণে অবস্ট্রাকশন থাকলে সেটা ব্রঙ্কিকটিসিস তৈরি করতে পারে। ব্রঙ্কিয়াল যদি টিউমার থাকে, কোনো ফরেন বডি অবস্ট্রাকশন থাকে,
তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এইসব ক্ষেত্রে ব্রঙ্কিওলটিসিস হইতে পারে। সিমটমস অলরেডি বলছি, যে কাফ, ফাউল স্মেলিং, কন্টিনিউয়াস পুরুলেন্ট কোপিয়াস অ্যামাউন্ট অফ কাফ, হিমোপ্টাইসিস, তারপরে এদিকে ক্লাবিং থাকবে। তারপর হচ্ছে আমরা যদি লাংস অস্কালটেট করি তাহলে ক্রাগলস থাকবে। ইনভেস্টিগেশন, চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান বা এইচআরসিটি। ট্রিটমেন্ট কি, চেস্ট ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে আইডিয়াল ট্রিটমেন্ট, এটা ছাড়াও সাইক্লিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা ব্রোঙ্কিয়াল কার্সিনোমা আছে, সেই ব্রোঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে সাইন সিমটমস কি থাকবে? হিস্ট্রিতে সাধারণত স্মোকিং এর হিস্ট্রি, তারপর হচ্ছে অকুপেশনাল এক্সপোজার হিস্ট্রি থাকতে পারে। সিমটমস এর মধ্যে কাফ, হেমিপ্টাইসিস, ওয়েট লস ইত্যাদি ইত্যাদি। এটা ছাড়া ক্রনিক লো গ্রেড ফিভার, চেস্ট পেন, মেলেস, শর্টনেস অফ ব্রেথ ইত্যাদি থাকতে পারে। প্যারানিওপ্লাস্টিক যেসব সিমটমস গুলো আছে সেগুলোও থাকতে পারে। যেমন এই যে হর্নার সিনড্রোম, তারপর হচ্ছে লোয়ার কলাপস, আহ তারপর সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, এগুলো কিন্তু প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে। লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ অবস্ট্রাকশন, এনলার্জ সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস, তারপর হচ্ছে গাইনেকোমেশিয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো প্যারানিউপ্লাস্টিক সিমটমস গুলো দেখা যেতে পারে। ঠিক আছে। ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশন সিটি স্ক্যানার, সিটি গাইডেড এফএনএসি। তারপর হচ্ছে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি আর কেমোথেরাপি। এর মধ্যে স্মল সেল কার্সিনোমা কেমোসেনসিটিভ, আর স্কোয়ামাস সেল কার্সিনোমা রেডিও সেনসিটিভ। হর্নার সিনড্রোম সম্পর্কে আমরা একটু আগেই আলাপ আলোচনা করে আসছি, এটা সম্পর্কে আমরা আলাপ আলোচনায় গেলাম না। এখানে আমরা বলছিলাম যে কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমস আছে, এইগুলোর মধ্যে কি কি আছে, যেমন একটোপিক এডিএস সিক্রেশন, একটোপিক সিটিএস সিক্রেশন, তারপর হচ্ছে পিটিএস সিক্রেশন, কার্সিনোয়েড সিনড্রোম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। কোথায় কোথায় মেটাস্টেসিস হইতে পারে? ব্রেইন, লিভার, বোনস আর স্কিনে। তাহলে মোটামুটি আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে মোটামুটি এইগুলা জানলেই আশা করছি হয়ে যাবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেগুলোর উত্তর দেই। আর যদি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। ধন্যবাদ সবাই। সালাম আলাইকুম।